স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিলিস্তিনের মুক্তি। ফিলিস্তিনের মুক্তি বলতে আমরা দেখলাম গতকাল যে বিষয়টি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার মতো তিনটি বড় বড় রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীনতা স্বীকৃতি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। তো আমরা যে বিষয়টি দেখতে পেলাম যে 1948 সালে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্র গঠন হয়। তো রাষ্ট্র গঠন অনুযায়ী যে কথাটি ছিল ওই সময় যে ফিলিস্তিন এবং ইসরায়েল পাশাপাশি দুটি রাষ্ট্র থাকবে, অর্থাৎ তারা শান্তি এবং সুস্থভাবে দুটি রাষ্ট্র পরিচালনা করবে যে যার মতন। কিন্তু রাষ্ট্র গঠন হওয়ার পরে আমরা যেটি দেখতে পাই, একের পর এক গণহত্যা, মানুষের জীবন নেওয়া, প্রাণহানি, এই ঘটনাগুলো অহরহ ঘটতেই থাকে। 2023 সালের 7 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিনের প্রায় 55,000 লোককে নিহত করেছে। অর্থাৎ এই বর্বর হত্যাকাণ্ডে ইসরায়েল প্রায় ফিলিস্তিনিদের অর্ধলক্ষ মানুষকে কতল করেছে। এখন প্রশ্ন, এই যে এতগুলো মানুষ মারা গেল, এই মানুষগুলো মারা যাওয়ার পরে কেন এই পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ খুলল? অর্থাৎ কেন এই সময় এসে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র অথবা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল? এটি একটি বড় প্রশ্ন রেখে যায়। এতগুলো মানুষ মরে যাওয়ার পরে কেন তাদের মগজ কেন এই সময় এসে খুলল? আচ্ছা, আমরা যদি দেখি G7-এর 7টি রাষ্ট্রের মধ্যে প্রথম ফ্রান্সে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফ্রান্স প্রথম G7-এর কোনো রাষ্ট্র যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। বিশেষজ্ঞরা বলছেন অথবা বিশ্লেষকরা বলছেন যে ফ্রান্স, কানাডা, পর্তুগাল, অস্ট্রেলিয়া যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, নিজেদের রাজনৈতিক অবস্থান অথবা নিজেদের রাষ্ট্রীয় অবস্থান তলানিতে যেন না পড়ে, সেই জন্য যুক্তরাজ্য এই ডিসিশন হয়তো নিয়েছে। কিন্তু তাদের রাষ্ট্রীয় প্রেক্ষাপট অথবা তাদের যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট ঘাটলে একটু দেখা যায় যে এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পিছনে যুক্তরাজ্যের দলীয় যে রাজনীতি, সেই রাজনীতিটা বড় প্রভাব ফেলেছে। অর্থাৎ তাদের রাজনীতির কাঠামো, অনেক এমপি মন্ত্রীরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য স্টারমারকে জোর করেছেন অথবা তাকে আবেদন করেছেন। তো এর ফলেও হয়তো এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। কিন্তু প্রশ্ন এখন আরেকটি, এই যে পশ্চিমা রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলেও ইসরায়েল তাদের বর্বরতা কিন্তু থামায়নি। অর্থাৎ এখনও সেই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তাদের যুদ্ধ বিমান, তাদের মিসাইল, তাদের আরও যা সরঞ্জাম আছে তা দিয়ে কিন্তু ফিলিস্তিনের সাধারণ সরল নাগরিকদেরকে কিন্তু দিনের পর দিন হত্যা করে যাচ্ছে। এখন প্রশ্ন এইটা যে এই যে স্বীকৃতি আমরা দিলাম, অর্থাৎ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, পর্তুগাল, এই যে বড় বড় রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, কিন্তু কেন এখনও স্বীকৃতি পাওয়ার পরও এই যুদ্ধটা বন্ধ হচ্ছে না? কেন এখনও ফিলিস্তিনি রাইফেল এই অনাহারি ইসরায়েলি রাইফেল অনাহারি ফিলিস্তিনের বুকে কেন চলছে? অনাহারি শিশুটার বুকের মধ্যেই কেন ইসরায়েলের যুদ্ধ বিমান এসে ঠেকছে? আমরা এই প্রশ্নটি কেন করছি না এখনও বিশ্ব মানবতার যে চাবিকাঠি, অর্থাৎ যেটাকে বলা হয় জাতিসংঘ, সেটা কেন এই প্রশ্নটা তুলছে না যে এতগুলো রাষ্ট্র, জাতিসংঘ অনুযায়ী 4টি রাষ্ট্র সবথেকে বড় প্রভাব ফেলে রাষ্ট্র গঠন হিসেবে। সেই রাষ্ট্র গঠন হিসেবে যে 4টি রাষ্ট্র গঠনে
জাতিসংঘে প্রভাব ফেলে, তার মধ্যে ফ্রান্স কিন্তু অন্যতম একটি রাষ্ট্র। সেই মূল 4টি রাষ্ট্রের মধ্যে ফ্রান্সও। যে ফ্রান্স যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, তাহলে কেন এখনও এই গণহত্যা চলছে? কেন এখনও এই নেতানিয়াহুর সৈন্যরা এখনও কেন ফিলিস্তিনের উপর একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছে? কেন হাসপাতাল, কেন গাজার নিরীহ মানুষদেরকে মারা হচ্ছে? এই প্রশ্নটা আমাদের সবার তোলা দরকার। যদিও নিজেদের অবস্থান, নিজেদের রাজনৈতিক কাঠামো বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরার জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও তারা কেন যুদ্ধবন্ধের জন্য কাজ করছেন, যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছে না রাষ্ট্রে, জাতিসংঘের কাছে? এই প্রশ্নটা এখন সবথেকে বড় বিষয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।